আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কি বললে তুমি? কিছু বলিনি তো। আপনি ঘুমান, আমরা কাল সকালে কথা বলবো। তোমার কালের 117 বার। শুভ্রের কথা শুনে চোখ বড় বড় করে বলল বর্ষা। আপনি আমার সাথে এইভাবে ঝগড়া করছেন কেন? বর্ষার কথা শুনে বর্ষার দিকে তেড়ে গিয়ে বলল শুভ্র। আমি তোমার সাথে ঝগড়া করছি? তা নয় তো কি। বেশ করেছি, ঝগড়া করছি। আমি আমার বউয়ের সাথে ঝগড়া করছি, তাতে তোমার কি? ইডিয়েট একটা। আর কিছু বলতে পারল না। শরীরের শক্তি যেন লোপ পেল শুভ্রের। ক্লান্ত শরীরটাকে আনমনেই নেতিয়ে দিল সে বর্ষার কোলে। কোলে মাথা রাখতে ঘুম এসে ভর করল শুভ্রের চোখে। নীরবেই ঘুমের দেশে তলিয়ে গেল সে। আর বর্ষা, সে বুঝলই না হুট করে শুভ্রের কি হলো। কি এমন করেছে সে যার কারণে শুভ্র তার সাথে জ্বরের ঘোরে এইভাবে ঝগড়া করল? অবাক কাণ্ড। ঘড়ির কাঁটারা টিকটিক শব্দ করে চলছিল বেশ। রাতের আলোক মাখা জ্যোৎস্না ভরা তারারা জলজল করছে আকাশের বুকে। জানালা জুড়ে থাকা সাদা পর্দাগুলোই নড়ছিল বারংবার। আর এসবের ভিড়েই শুভ্রের চুলে আনমনেই বেলি কাটছিল বর্ষা। ঠোঁটে রয়েছে তার মিষ্টি হাসি। যদিও শুভ্রের শরীরে জ্বরের তাপে সে গরম হয়ে যাচ্ছে খুব। বর্ষা আনমনেই তাকিয়ে রইল শুভ্রের মুখের দিকে, তারপর বলল, আপনি এমন কেন শুভ্র? আমি জানি কিছুক্ষণ আগে আপনি যে পাগলামো করলেন সেগুলো সত্যি ছিল না, জ্বরের ঘোরে ভুলভাল বকেছেন মাত্র। তবে কি বলুন তো, আমি না খুব খুশি হয়েছি। বাস্তবে না হোক, ভুলভালই শ্রেয়। ইস, যদি সত্যি সত্যি আপনি আমায় ভালোবাসতেন। আচ্ছা, আপনি কি কখনোই আমায় ভালোবাসবেন না শুভ্র? কি জানি, হয়তো বাসবেন, হয়তো না। তবে আমি আপনার সাথে থাকতে পারছি, এটাই অনেক। আপনি হয়তো জানেনও না, সেই ছোটবেলা থেকেই আমি আপনাকে ভালোবাসি শুভ্র। যবে থেকে জেনেছি আপনিই আমার স্বামী হবেন, তবে থেকে সেই ভালোবাসা যেন আরো গভীর হয়েছে। কিন্তু আফসোসের বিষয় হলো আপনি ভালোবাসলেন না আমায়। জানেন তো, এখনো আমার মনে একটাই প্রশ্ন, আপনি কেন সেদিন ফিরে এলেন? কি এমন হয়েছিল যার কারণে আপনি ফিরে এসে আমায় বিয়ে করলেন? এই প্রশ্নের উত্তর কি কখনো বলবেন আমায়? আমি ছোটবেলা থেকেই ভীষণ ভীতু, সহজে মনের কথা কাউকে বলতে পারি না। আপনি সজাগ থাকলে হয়তো এই কথাগুলো আপনাকে কখনোই আমি বলতে পারতাম না। কিন্তু দেখুন না, কি সুন্দর এখন আপনার ঘুমের সুযোগ দিয়ে মনের কথাগুলো বলছি আমি নিমিষেই। আমার ভীষণ ভয় হয় জানেন তো, যদি আপনাকে ভালোবাসি কথাটা শোনার পর আপনি রাগ করেন, তাই না বলি না আমি আপনাকে। তবে এখন কি জানেন, আমি আপনাকে ভালোবাসি কথাটা বলি আর না বলি, আপনি তো এখন আমারই। তবে আমি কি কখনো আপনার হব শুভ্র? শেষের কথাটা আকাশ পথে তাকিয়ে বলল বর্ষা। তারপর জোরে নিঃশ্বাস ছাড়ল সে। কেন যেন ভেতর থেকে খুব খারাপ লাগা কাজ করছে হুট করে। বর্ষা শুভ্রের কপালে হাত রাখল আবার। এখনো গরম। চটজলদি বালিশের পাশ থেকে ভেজা কাপড়টা এনে সেটা বাটিতে ভিজিয়ে ভালো মতো নিংড়ে কপালে রাখল শুভ্রের। গায়ের কাঁথাটাও সুন্দর মতো জড়িয়েছিল শুভ্রের গায়ে। তারপর চুপচাপ বসে রইল সে। ঘুম পাচ্ছে তার, কিন্তু শুভ্রকে সরাতে মোটেও ইচ্ছে করছে না বর্ষার। তাই ঘুমটাকে কিছুক্ষণের জন্য উপেক্ষা করে চুপচাপ বসে রইল। কিন্তু ঘুমকে কি চাইলে উপেক্ষা করা যায়? তাই বলতে না বলতে আনমনেই দেয়ালে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে পড়ল বর্ষা নিজের অজান্তেই। জানালার কার্নিশ বেয়ে ধেয়ে আসছে মৃদু আলো, সাথে শীতল বাতাস। রাতের চাঁদমামাও উকি দিচ্ছে শুভ্রের রুমে। তারাও জ্বলছে খুব। আর এসবের ভিড়েই বর্ষার কোলে মাথা দিয়ে কাঁথা জড়িয়ে ঘুমিয়ে আছে শুভ্র, আর বর্ষা দেয়ালে মাথা টেকিয়ে। বিষয়টা নড়বড়ে হলেও সুন্দর। মাঝখানে কেটে যায় 1 সপ্তাহ। এখন শুভ্র পুরোপুরি সুস্থ। আজই প্রথম অফিস যাবে সে। সুস্থ হওয়ার পর মাঝখানে একদিন রেস্ট নিয়েছিল শুভ্র, আর বর্তমানে ওয়াশরুমে গোসল করতে গেছে সে। আর বর্ষা সকালের বিছানাপত্রকে সুন্দর মতো গুছিয়ে শুভ্রের জন্য আলমারি থেকে জামাকাপড় বের করে বিছানায় সুন্দর মতো রাখলো সে। তারপর চটজলদি বেরিয়ে যায় রুম থেকে। ব্রেকফাস্ট সাজাতে হবে তাকে।
ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানায় নিজের জিনিসপত্রগুলো সুন্দর মতো সাজানো দেখে মুচকি হাসল শুভ্র। বর্ষাকে বিয়ে করে একদিক দিয়ে ভীষণ লাভ হয়েছে তার, সহজেই নিজের জিনিসগুলোকে হাতের কাছে পেয়ে যায় শুভ্র। শুভ্র আর মনেই খুশি হয়ে জামা কাপড়গুলো পরে নেয় চটপট। তারপর এগিয়ে যায় সে আয়নার কাছে, চুলগুলো আঁচড়ে নেয় তাড়াতাড়ি। ব্রেকফাস্ট টেবিলে খাবার সাজাতে ব্যস্ত বর্ষা। সকাল থেকে চুলার সামনে থাকায় হালকা হালকা ঘাম জমেছে মুখে। মাথার চুলগুলো আঁচড়ে নেয় তাড়াতাড়ি। ব্রেকফাস্ট টেবিলে খাবার সাজাতে ব্যস্ত বর্ষা। সকাল থেকে চুলার সামনে থাকায় হালকা হালকা ঘাম জমেছে মুখে। মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে। পরনে কালো শাড়ি, কোমরের আটকানো আঁচল, চোখের সামনে অবদ্ধ চুলগুলো বারবার বিরক্ত করছে তাকে, কিন্তু সেই বিরক্তিটাকে টোটালি ইগনোর করে কাজ করে যাচ্ছে বর্ষা। এমন সময় সিঁড়ি বেয়ে শার্টের হাতের বোতাম লাগাতে লাগাতে নিচে নামছিল শুভ্র। বর্ষার দিকে তাকায় সে। মেয়েটা অকারণেই এত তাড়াহুড়ো করছে। অফিসে যেতে তো এখনো অনেক সময়, এত তাড়াহুড়ো করার কি আছে? তাড়াহুড়োর কারণে ঠিকভাবে দাঁড়াতেও পারছে না। শুভ্র বোঝে না এই মেয়েটা এমন কেন, বেশি ভাবল না। এই প্রশ্নটা যতবারই তার মাথায় এসেছে ততবারই দলা পাকিয়ে মাথার মধ্যেই আটকে গেছে আবার। শুভ্র নানা কিছু ভাবতে ভাবতে নিচে নামল। শুভ্রের উপস্থিতি টের পেতেই বর্ষা তাকালো শুভ্রের দিকে। তারপর পাউরুটিতে জ্যাম লাগাতে লাগাতে বলল সে। আপনি চলে এসেছেন? প্রতি উত্তরে শুভ্র বলে উঠল। বসুন, আমি আপনাকে খেতে দিচ্ছি। বলেই জ্যাম লাগানো রুটিটি রাখলো শুভ্রের প্লেটের ওপর। শুভ্র বসলো গিয়ে চেয়ারে। তারপর পাউরুটিতে এক কামড় দিয়ে বলল, তুমিও বসো, একসাথে খাই। প্রতি উত্তরে হালকা হেসে বলল বর্ষা। আপনি খান, আমি পরে খেয়ে নিব। বর্ষার কথার প্রতি উত্তরে আর জোর খাটালো না শুভ্র। নিজের মতো করে খেতে শুরু করলো সে। হঠাৎই বর্ষা বলে উঠল, আপনাকে একটা কথা বলবো। বর্ষার কথা শুনে দুধের গ্লাসে এক চুমুক দিয়ে বলল শুভ্র। বলো। আসলে হয়েছে কি, আমার বেস্ট ফ্রেন্ড আরোহী, আপনি চিনেন নিশ্চয়ই, বৌভাতে এসেছিল। ও লন্ডন থাকে, তাও ওর 2 বছরের ছেলের জন্মদিন কাল। আপনাকে আর আমাকে ইনভাইট করেছে। এখন আপনি কি যাবেন আমায় নিয়ে? ও খুব করে যেতে বলছে। উত্তরে অনেকক্ষণ চুপ থাকলো শুভ্র। শুভ্রকে চুপ থাকতে দেখে আবারও বলল বর্ষা। তবে আপনার অসুবিধা থাকলে যাওয়ার দরকার নেই, আমি কিছু একটা বলে ম্যানেজ করে নিব। বর্ষার কথা শুনে শুভ্র শীতল দৃষ্টিতে বর্ষার দিকে তাকিয়ে বলল, কাল কটায়? সন্ধ্যায়। ঠিক আছে, তুমি তৈরি থেকো, আমি অফিস থেকে ফিরে তোমায় নিয়ে যাব। শুভ্রের কথা শুনে প্রচণ্ড খুশি হলো বর্ষা। হাসি মাখা মুখ নিয়ে বলল, আপনি সত্যিই যাবেন? ধন্যবাদ। উত্তরে আর কিছু বলল না শুভ্র। শুভ্রকে চুপ থাকতে দেখে আবারও বলল বর্ষা, আর একটা কথা বলবো। বর্ষার কথা শুনে শান্ত দৃষ্টিতে আবারও তাকালো শুভ্র বর্ষার মুখের দিকে। শুভ্রের চাহনি দেখেই বলল বর্ষা, ভাবছি বিকেলে একবার শপিং এ যাব, আপনার সময় হবে তো? আমি পাশে পাশে আন্টির সাথে যাই, উনি বলেছিল আজ শপিং এ যাবে, আমি কি যাব? ঠিক আছে, যেও। উত্তরে এবারও খুশি হলো বর্ষা। আবারও বলল সে, এতগুলো ধন্যবাদ আপনাকে। শুকনো হাসল শুভ্র। অতঃপর ব্রেকফাস্ট শেষ করে টিস্যু দিয়ে মুখ মুছে চেয়ারে উঠে দাঁড়ালো শুভ্র। তারপর চেয়ারের উপর রাখা গায়ের কোটটা গায়ে জড়িয়ে বলল শুভ্র, তবে আর সাবধানে যেও। শুভ্রের কথা শুনে মুচকি হেসে বলল বর্ষা, আপনিও সাবধানে যাবেন। এতটুকু বলে নিজের ব্যাগপত্র নিয়ে বেরিয়ে গেল শুভ্র। আর বর্ষাও শুভ্রকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আবার দরজা আটকে চলে আসে ভেতরে। দুপুরের কড়া রোদ্দুরের মাঝে ফাঁকা একটা রাস্তা দিয়ে ভার্সিটি ছেড়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে হিয়া। চোখে মুখে বিস্ময়ের ছাপ। মূলত রিকশা না পাওয়ায় এইভাবে হাঁটছে সে। এমন সময় পেছন থেকে একটা ছেলে এসে ব্যাগ ধরে দিল টান। আচমকা এমনটা হওয়াতে
পুরো চমকে উঠল হিয়া। চোর চোর বলে মুখ দিয়ে বেরিয়ে আসলো কিছু স্পষ্টনীয় শব্দ, কিন্তু ততক্ষণে ব্যাগ নিয়ে দৌড়ালো চোর। হিয়াও হতভম্ব হয়ে দৌড়াতে লাগলো চোরের পেছন পেছন, কিন্তু কিছু দূর এগোতেই মাঝ রাস্তায় জুতা পিছলে রাস্তার মাঝে হুমড়ি খেয়ে পড়ল সে। এতে হাতে আর পায়ে প্রচণ্ড ব্যথা পায় হিয়া। হিয়া বুঝল না তার ওই ছেঁড়া ব্যাগটা নিয়ে চোরটা কী করবে। তেমন কিছুই নেই ব্যাগে। মোবাইলটা হিয়ার হাতে ছিল, যার কারণে মোবাইলটা বেঁচে গেল। এটা নিলে হয়তো একটু লাভ হতো। ব্যাগের ভেতরে একটা নতুন ডায়েরি ছিল, মাত্র কিনেছিল, আর দুটো কলম, বাকিটা বাসায়। আজ তেমন কিছু আনেনি হিয়া, কিন্তু ওই তিনটে জিনিসকে বাঁচাতে গিয়ে নিজেকে আহত হতে হলো খুব। হিয়া আশেপাশে তাকিয়ে সামনে একটা গাছের নিচে বসলো চুপচাপ। হাত আর পা জ্বলছে খুব, হাঁটতেও কষ্ট হচ্ছে। এখন কি করবে? বাড়ি ফিরবে? ভীষণভাবে কান্না পাচ্ছে হিয়ার। কেন যে চোরের পেছনে দৌড়াতে গেল? রাস্তাটা খুব ফাঁকা আর নিরিবিলি থাকায় কারো কাছে হেল্পও চাইতে পারছে না হিয়া। পায়ে আর হাতে অসহ্য যন্ত্রণা হচ্ছে, রক্তও বের হচ্ছে। হিয়া অনেক ভেবেচিন্তে শিফার নাম্বারে কল করতে নিল। এমন সময় আচমকাই একটা ছেলে পায়ের কাছে এসে পড়তেই ভয়ে আটকে উঠল হিয়া। সঙ্গে সঙ্গে তাকালো সে ছেলেটির মুখের দিকে। মাত্র যে ছেলেটা তার ব্যাগ নিয়ে পালিয়েছিল সেই ছেলেটা। হিয়া বিস্মিত হয়ে তাকালো সামনে। তার দিকে রাগী লুকিং নিয়ে এগিয়ে আসছে নির্মল। হিয়া একদমই ভাবেনি এই মুহূর্তে নির্মল তার সামনে আসবে। এই ছেলেটা কি তাকে আড়াল থেকে ফলো করে নাকি? সে যখনই প্রবলেমে পড়ে তখনই সামনে চলে আসে। হিয়া শিফার নাম্বারে আর ডায়াল না করে চুপটি করে বসে রইল গাছের নিচে। এরই মাঝে নির্মল নিচে লুটিয়ে পড়া ছেলেটার ঘাড়ের অংশ চেপে ধরে বলল, তোর এত সাহস কি করে হলো আমার জানকে আঘাত করার? প্রতি উত্তরে ভয়ার্ত চেহারা নিয়ে বলল ছেলেটি, ভাই, এইবারের মতো মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করেন ভাই। ক্ষমা? নির্মলের কাছে কোনো ক্ষমা নেই। তোর জন্য আমার প্রিয়দর্শিনী আঘাত পেয়েছে, রক্ত ঝরছে, আর তুই বলছিস তোকে ক্ষমা করে দেব? বলেই মুখ বরাবর একটা ঘুষি মারল নির্মল। সাথে সাথে ছেলেটির মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসতে লাগলো। নির্মল আরো কয়েকটা মারবে, তার আগেই হিয়া বলে উঠল, থামুন নির্মল, কি করছেন কি? হ্যাঁ, ছেলেটা মরে যাবে তো। মারতেই তো চাই। ওকে ছেড়ে দিন নির্মল, আর আমার ব্যাগে তেমন কিছু ছিল না। কিন্তু নির্মল শুনল না। এলোপাথারি মারতে থাকলো ছেলেটিকে। নির্মলের কাজে হিয়া চেঁচিয়ে বলে উঠল, থামুন নির্মল, আমি ভালোবেসে থাকলে থেমে যান বলছি কিন্তু। এবার থামলো নির্মল। নির্মলের কাছ থেকে ছাড়া পেতেই ছেলেটি দৌড়ে পালালো, আর নির্মল নিচের দিকে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। ভয়ঙ্করভাবে রেগে গেছে সে। হিয়া তাকে না থামালে নির্ঘাত ছেলেটিকে আজ মেরেই ফেলতো সে। গাড়িতে চুপচাপ বসে আছে হিয়া, চোখ তার নির্মলের মুখের দিকে। একরাশ মুগ্ধতা এসে গ্রাস করেছে তাকে, আর নির্মল হাতে স্যাভলন আর তুলো নিয়ে সযত্নে হিয়ার ব্যথা পাওয়া হাতটাকে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছে। পায়ে আগেই করে দিয়েছে। হিয়ার লাগছে একটু একটু, কিন্তু বর্তমানে সেই ব্যথাটাকে সম্পূর্ণ উপেক্ষা করে তাকিয়ে আছে সে নির্মলের চোখের দিকে। নির্মল রেগে আছে, ভয়ঙ্করভাবে রেগে আছে, যার দরুন হিয়ার দিকে তাকাচ্ছে না সে। আর এই বিষয়টাই বেশ লাগছে হিয়ার। হিয়া যতই মুখে বলুক সে নির্মলকে পছন্দ করে না, কিন্তু ভেতর থেকে অন্য কিছু। নির্মলের ছোট ছোট কেয়ারিং বেশ লাগে হিয়ার। কখনো প্রকাশ করা হয়নি, কিন্তু লাগে। কিছুক্ষণ আগেই নির্মল হিয়াকে কোলে তুলে এনে গাড়িতে বসিয়ে দেয়। যেহেতু নির্মল ডাক্তার, সেই সুবাদে ছোটোখাটো ডাক্তারি জিনিসপত্র অলওয়েজ তার গাড়িতেই থাকে। হঠাৎই হিয়ার ভাবনার মাঝে বলে উঠল নির্মল, আমি ব্যান্ডেজ করে দিয়েছি, এখন ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। প্রতি উত্তরে কিছু বলল না হিয়া। নিশ্চুপে তাকিয়ে রইল সে নির্মলের মুখের দিকে। হিয়াকে চুপ থাকতে দেখে তাকালো নির্মল হিয়ার চোখের দিকে। চোখাচোখি হলো দুজন, কাছাকাছি এলো একটু। হুট করে নির্মল হিয়ার আর একটু কাছে এগিয়ে চোখে চোখ রেখে মুচকি হেসে বলল,
তুমি যে প্রেমে পড়ে গেছো তা কি তুমি জানো প্রিয়দর্শিনী?